2016 সালে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন মধুরিমা মণ্ডল, এবং পরবর্তী সময় স্বপন নস্কর স্বর্গীয় হয়েছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিল স্বপনবাবু, তিনিও পরাজিত হয়েছিলেন। আমরা আশাবাদী যে বিগত 10 বছর ধরে সিপিএম এবং পরবর্তী সময় বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিল, তো তারা 10 বছর ধরে সেই নিরিখে কাজ করেনি এবং এলাকা উন্নয়ন হিসাবে হয়নি। আমাদের ধারণা যে এবারে হলদিয়ার মানুষ আমাদেরকে সাপোর্ট করবে। আচ্ছা, এই যে সামনে বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের পক্ষ থেকে ঠিক কি কি করা হচ্ছে বা সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? হলদিয়া তো শহর বন্দর, হলদিয়া শিল্পাঞ্চল এরিয়া। এখানে প্রায় ধরে নিন আজকের দিনে প্রায় কাছাকাছি 50টা মতো বিভিন্ন ছোট বড় শিল্প রয়েছে। একটা ভালো অংশ বিশেষ প্রায় 60-70% মানুষ শিল্পের উপর নির্ভরশীল এবং তারা শিল্প শ্রমিক, কেউ স্থায়ী কেউ অস্থায়ী। 34 বছরে সিপিএম যে ক্ষমতায় ছিল, ব্রাহ্মণ ক্ষমতায় ছিল, সিআই2-র নেতৃত্বে হলদিয়া শিল্পাঞ্চলে যে পরিকাঠামো ছিল শ্রমিকদের, সেখানে পিএবিএসআই বাধ্যতামূলক ছিল না অনেক জায়গাতে, কিংবা শ্রমজীবী মানুষের যে বেতন পরিকাঠামো ছিল তা আমরা 2011 সাল থেকে আজ পর্যন্ত কোথাও দ্বিগুণ কোথাও 3 গুণ হয়েছে। স্বাভাবিকভাবে শ্রমিকদের আমাদের পক্ষে থাকা উচিত আমি মনে করি। আচ্ছা, এখানে জনতার পক্ষ থেকে কিরকম ধরনের প্রতিক্রিয়া আপনারা আশা করছেন যে আসন্ন বিধানসভা ভোট হলদিয়ার মানুষ কার দিকে ঝুঁকতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমি তো আশাবাদী যে বাংলার জনগণ অধিনায়িকা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার বিগত 14 বছর কয়েক মাসে যেভাবে একটার পর একটা প্রকল্প উপহার দিয়েছেন, প্রায় 82টি প্রকল্প উপহার দিয়েছেন, সে জন্মালে শিশু সাথী থেকে শুরু করে মৃত্যুতে সমব্যাধি, এবং মাঝখানে খাদ্য সাথী থেকে বিনামূল্যে পুরো রেশন দ্রব্য, এবং তার পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সর্বশেষ লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে যা যা যে 82টি প্রকল্প, যেটা ভারতবর্ষের অন্য কোনো স্টেটে নেই এবং বিশ্বের অন্যান্য কোনো জায়গাতে এতগুলো প্রকল্প আছে কিনা এটা সন্দেহ আছে। যাই হোক, এবং সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রকল্প, কন্যাশ্রীর মতো প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, বিভিন্ন প্রকল্প বিশ্ববন্দিত। স্বাভাবিকভাবে মানুষ, আমাদের এই ভারতবর্ষ তথা বাংলার একটা বৃহৎ অঙ্কের মানুষ, প্রায় 80% মানুষ কৃষিজীবী মানুষ, গরিব মানুষ, তো তাদের এই যে প্রকল্পগুলি পাওয়া অনেকটা শক্তিশালী করেছে তাদেরকে। এবং বিশেষত মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে একটা গরিব বাড়ির মধ্যবিত্ত পরিবারের হাতে একটা 1200-1000 টাকা, এটা তাদের কাছে অনেক। হয়তো আজকে বিরোধী দল নেতা বিভিন্নভাবে প্রচার করছেন যে এটা ভিক্ষা, এনার কাছে এটা ভিক্ষা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে, তিনি তো কোটি কোটি, কিন্তু প্রায় 10,000 কোটি টাকার মালিক, তো তিনার কাছে 1000 টাকা ভিক্ষা হতে পারে, 1200 টাকা ভিক্ষা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা অনেক মূল্যবান। এবং আমরা যতটা শুনছি সরকার এটার একটু রেক্টিফিকেশন করছে এবং এটা আরো বাড়তে পারে। যাই হোক, এটা মানুষের কাছে অনেক বেশি পাওনা। চালটা বিনা পয়সায়, শিক্ষাটা ক্লাস 8 পর্যন্ত একরকম বই, খাতা, কলম, জুতো সবটা দেওয়া, আর পাশাপাশি আপনার তারপরে রূপশ্রী, কন্যাশ্রী, তারপরে আপনার বিভিন্ন স্কলারশিপ, তো এর বেশি আর কি পাওনা থাকতে পারে। আচ্ছা, এখন যে সবচেয়ে চর্চিত বিষয় যেটি হচ্ছে এসআইআর নিয়ে আপনাদের হলদিয়ার সাধারণ মানুষদের জন্য তৃণমূলের পক্ষ থেকে কিভাবে সাহায্য করা হচ্ছে? কারণ অনেকে অনেক নথিপত্র নিয়ে অনেকে চিন্তিত, সাধারণ মানুষ আছে অনেকে চিন্তিত, আপনারা কিভাবে বিষয়টিকে দেখছেন বা তুলে ধরছেন? এসআইআর তো একটা এসআইআর হোক, এটা সকলেই আমরা চাই। সেখানে ভোটার লিস্টের সংশোধন হবে, হ্যাঁ, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু পরিকল্পনা, নির্বাচন কমিশনের পরিকল্পনাটা কি? বর্তমানে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা কিংবা নির্বাচন কমিশন স্বাধীন দপ্তর হতে পারে, কিন্তু আমার যতটুকু ধারণা যে পরাধীনতার শৃঙ্খলে আছে,
কারণ এটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যেভাবে নির্বাচন কমিশনের কাজ করা উচিত এবং যে সময় নিয়ে কাজ করা উচিত তা হচ্ছে না। এসআইআর করার জন্য আমার ব্যক্তিগত ধারণা যে ন্যূনতম 6 মাস 1 বছর সময় নেওয়া উচিত। কারণ সময় না নিলে, ধরুন আমার স্ত্রী, তিনি আমার বিবাহ সূত্রে আমার বাড়িতে এসেছেন এবং তিনার বাবার বাড়ির যে প্রমাণপত্রগুলো লাগবে সেটা একটা সময়ের লাগে। তো এই কম সময়ের মধ্যে এসআইআর করার পরিকল্পনা মূলত বিজেপি পরিকল্পনা করে যে কোনো মূল্যে তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। একটা বারবার যেটা শুভেন্দুবাবু বলছেন, প্রথম বলছেন 2 কোটি, এখন বলছে 1 কোটি, লোকের নাম বাদ যায়। মানেটা কি? তিনারা যেহেতু পিছিয়ে আছেন প্রায় কাছাকাছি 70 লক্ষ ভোটে, তিনাদের ধারণা যে যদি আমরা ভোটটা, বিশেষত সংখ্যালঘু ভোট, বারবার রোহিঙ্গা বলছে, বারবার বাংলাদেশি বলছে, এখনো পর্যন্ত ভারতবর্ষে যে এসআইআর এর কাজ হয়েছে বা বাংলাতে যে এসআইআর এর কাজ হয়েছে, একজনও রোহিঙ্গার নাম পাওয়া গেছে বলে আমার মনে হয় না। এবং তিনি যেখানে সারা রোহিঙ্গারা সারা মানে মায়ানমারে যারা আছে সেখানে ওই সংখ্যাই নেই, তাদের টোটাল উপস্থিতি, তাদের এই বিশ্বে তাদের রোহিঙ্গাদের সংখ্যাটা যেখানে 20 লক্ষ, সেখানে তিনি বলছেন 1 কোটি লোক রোহিঙ্গার নাম পাওয়া যাবে। এগুলো সব পাগলের ফলে বলছেন। এখন বুঝতে পারছেন না যে শুভেন্দুবাবুর এত অধঃপতন হলো কি করে। শুভেন্দুবাবুর অধঃপতন হয়েছে তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া 1999 থেকে 2000 সাল পর্যন্ত তিনার আঁচলের তলায় মানুষ হয়েছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন। এবং আজকের দিনে যে ভাষা ইউজ করছেন, এবং গতকালও আমি দেখলাম তিনি বিশ্বাসঘাতক বলছেন, তিনি গদ্দার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গদ্দার বলছেন? তিনি বলছেন রাজীব গান্ধী তিনাকে প্রতিষ্ঠিত করেছেন, তো রাজীব গান্ধীকে ছেড়ে, অর্থাৎ কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল দল করেছেন, এটা বলছেন গদ্দার। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে তৃণমূল করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেক্ষেত্রে দেখতে গেলে তো শুভেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছে। হ্যাঁ, সেটাই আমার বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছেন, কারণ কংগ্রেস, বাংলার কংগ্রেস যে যারা নেতৃত্ব দিত, সৌমেন মহাপাত্র থেকে শুরু করে আব্দুল মান্নান যারা নেতৃত্ব দিত, তারা দিল্লির কাছে, মানে পশ্চিমবাংলার সিপিএম এর কাছে বিকৃত ছিল। সেই জন্যই দলটা তিনি করতে বাধ্য হয়েছেন। কিন্তু তিনি দল করে অত্যন্ত কম সময়, 98 দল করেছেন, 2001 সালে ক্ষমতায় এসছেন। মাত্র 13 বছরে তিনি ক্ষমতায় এসছেন এবং সিপিএম এর মতো 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে শুভেন্দুবাবু দল পরিবর্তন করেছেন। তিনাকে গদ্দা, তিনাকে মির্জাফর লোক বলছে। তিনার যদি এত দম, তিনি এত ভালো সংগঠক, তিনি একটা নতুন দল করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করুন না কেন? করুন না। কিন্তু একটা অন্য দলে গিয়ে, অন্য দলের ছত্রছায়া একটা, মানে বাংলা এবং বাঙালি বিরোধী যারা, সেই রকম একটি দল, যারা হিন্দিভাষীদের দল, গুজরাটের দল, সেই রকম একটি দল বিজেপি নামক দলের কাছে গিয়ে তার চাটুকারিতা করছে। নিজের যদি দম থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা দল তৈরি করুক, করে পশ্চিমবাংলার মানুষকে বোঝাক কত বড় সংগঠক, কত বড় নেতা, কত বড় তিনি বোঝাক। আমরা দেখতে পেয়েছি কিছু মাস আগে পর্যন্ত থেকে শুরু করে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাংলার যে আলাদা ধরনের গান, কালচার, এই বিষয়গুলিকে বেশি করে তুলে ধরছেন, বাঙালিদের কথা ভাবছেন। কিন্তু যদি আসন্ন বিধানসভা ভোটের পর বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি বাংলা, বাঙালি কতটা সুরক্ষিত, বা বাংলা সংস্কৃতি কতটা সুরক্ষিত, বা বাংলা খাদ্যাভ্যাস কতটা সুরক্ষিত থাকবে বলে আপনার মনে হয়? দেখুন, এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য প্রমাণ করছে যে বিজেপি বাংলা বাঙালির পক্ষে নয়। কারণ তারা, আপনারা ইতিমধ্যে দেখেছেন, দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র বিভিন্ন স্টেটে সেখানে মাছ ব্যবসায়ী, বাঙালি মাছ ব্যবসায়ী যারা মাছ ব্যবসা করতে দিচ্ছে না, বলছে এখানে চলবে না, এটা পুরো নিরামিষ বুঝি আমরা, তো সেক্ষেত্রে তারা সেখানে করতে দিচ্ছে না। তা বাংলা বাঙালি কোথা থেকে সুরক্ষিত হয়? বাংলা বাঙালি সুরক্ষিত নয় তো। এবং যারা রবীন্দ্রনাথ ঠাকুরের কে অপমান করে, একটা সময় সিপিএম অপমান করতো, বুর্জুয়া বলতো। আজকের যারা আমাদের কবিদের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদবী জানেন না, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো নমস্য ব্যক্তিকে বঙ্কিম দা বলে প্রধানমন্ত্রী হয়ে, যেনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র ব্যানার্জি বলে, যেনারা নেতাজি সুভাষচন্দ্রকে তেজার কুকুর একটা সময় বলেছে, সিপিএম থেকে যাওয়া লোকগুলোই লাল থেকেই তো গেরুয়া হয়েছে। দেখুন আপনারা, যারা আজকে পশ্চিমবাংলায়
সিপিএম মানে বিজেপি করছেন, তাদের একটা বৃহৎ অংশ 80% সিপিএম থেকে যাওয়া লোক, যারা লাল করতো ফিকে হয়ে গেরুয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাদের কালচারের সঙ্গে আর শুনুন, প্রথমত পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত থাকাকালীন পশ্চিমবাংলার পরিবর্তন হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বয়সে প্রায় 80, 78 পেরিয়ে 79-তে পা দিয়েছেন। তিনি এই বয়সেও যেভাবে সাধারণ মানুষের কাছে ছুটে যান, যেভাবে একদম গ্রাসরুট স্তরে ছুটে যান, সেটা অন্যের পক্ষে সম্ভব নয়। আর শুভেন্দুবাবু পাগলের কলে বকছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করার চেষ্টা করছেন। আর তিনার একটাই রোগ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতে পারেন না। তেনার একটাই, সকালবেলা উঠলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে, কটা গালাগাল দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে, কটা গালিগালাজ দেওয়া যায়। আখেরে বিজেপির কোনো পরিকল্পনা নেই। আর বিজেপি বলতে পারবে, আমারও তো আজও বলছি, আমাদের দল এখনো বলছে যে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখকে মুখ করে আমাদের মুখ্যমন্ত্রী পদ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বলুক তার মুখ্যমন্ত্রী কে, তার মুখ্যমন্ত্রী কি বলে শ্রমিক ভট্টাচার্য, না দিলীপ ঘোষ, না শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার। তাদের মুখটা কে? মুখটা তো সামনে নিয়ে আসতে হবে। ক্যাপ্টেনটা কে? সেই ক্যাপ্টেন ঠিক করার তারা নিজেরা লড়তে ব্যস্ত। একদিকে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ এক হয়েছে পুরনো, আর বর্তমানে নতুনদের মধ্যে সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত হচ্ছে মজুমদার, আর শুভেন্দু অধিকারী, তারা এক হয়েছে। এরা আবার মুখ্যমন্ত্রীর দৌড়ে নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত আছে, গ্রুপবাজি করতে ব্যস্ত আছে। আপনি যে চারজনের নাম বললেন তার মধ্যে সবচেয়ে চর্চিত এখন বর্তমানে যে নাম, শুভেন্দু অধিকারীর পর দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে যখন আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয়, তখন দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে, এবং তারপর থেকে এরকম অনেক কথা উঠে আসছিল যে দল থেকে হয়তো বঞ্চিত করে দেওয়া হয়েছে বা দলের মধ্যে থাকছেন না দিলীপ ঘোষ। কিন্তু কিছুদিন আগে যখন আগের বছর অমিত শাহজি ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গে এলেন, কলকাতায় এলেন, তখন দিলীপ ঘোষকে আবার সেখানে উপস্থিত থাকতে দেখা যায় এবং পরবর্তীকালে তিনি তাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলি পূর্ণ করছেন। আপনার কি মনে হয় যে এই একটা গোষ্ঠীদ্বন্দ্ব থেকে সরে গিয়ে নতুন করে বিধানসভা ভোটের জন্য কিছু একটা পরিকল্পনা করা হচ্ছে? এটা মূলত শ্রমিক ভট্টাচার্য তার শক্তি বৃদ্ধির জন্য দিলীপ ঘোষকে সামনে নিয়ে এসেছে। দিলীপ বাবু সাংসারিক জীবনে ঢোকার পরে তিনি নিজেদেরকে একটু আড়াল করার চেষ্টা করেছেন। তিনি মনে করেছিলেন, না বলতে অসুবিধে নেই, যে দিলীপ বাবুর নেতৃত্বে 2019-এ যেভাবে 18টা লোকসভা সিট পেয়েছিল এবং তিনি সংগঠনকে যেভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, সেখানে তাকে ডিপ্রাইভ করা হয়েছিল। এবং দিলীপ বাবু মূলত স্টেট ফরওয়ার্ড, তিনি স্টেট বলেন এবং মুখের একটু ভাষা খারাপ। এবং পরবর্তী সময় মনে করা হয়েছিল যে দিলীপ বাবুর এই স্টেট ফরওয়ার্ডের কারণে হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর থেকেও ভালো রেজাল্ট করতে পারে, এবং যার ফলে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়েছিল, শিক্ষিত অধ্যাপককে। কিন্তু দেখা গেল যে সুকান্ত মজুমদার পেরে উঠছেন না। তার পরবর্তী আপনারা জানেন, গত লোকসভা নির্বাচনে 18 থেকে 12টা সিট, লোকসভাতে 6টা সিট তারা হারায়, পিছিয়ে এসেছে। এবং দিলীপ বাবুকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল হারানোর জন্য পরিকল্পনা করে, এবং দিলীপ বাবু হেরে উঠছেন স্বাভাবিকভাবেই। তো দিলীপ বাবু এই জন্যই রাগে ক্ষোভে বসে গিয়েছিলেন, এবং তিনি অপেক্ষা করছিলেন, যেহেতু তিনি আরএসএস এর সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যেতেও পারেননি। তিনি অপেক্ষা করছিলেন, সময়ের জন্য অপেক্ষা করছিলেন। তো সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা যৌথভাবে একটু শক্তি বৃদ্ধি করে ফেলেছিল। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে শ্রমিক ভট্টাচার্য এককভাবে লড়তে পারছিলেন না, এবং সেজন্যই দিলীপ ঘোষকে নিয়ে আসা। এবং বর্তমানে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য একদিকে, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী অন্যদিকে, অর্থাৎ দুটো গ্রুপ গোতাগতি করছে। পুরনোরা তারা দিলীপ ঘোষের সঙ্গে একটা সময় বিজেপি করতে একটু বসে গেছিল, তারা একটু উজ্জীবিত হয়েছে। আবার নতুনরা দিলীপ ঘোষ আসার পরে তারা একটু মনক্ষুণ্ণ হয়েছে। এই লড়তে থাকবে ওরা। আমার পার্সোনাল ওপিনিয়ন যে পশ্চিমবাংলায় একদম আমি আমাদের সবুজ সেনার সেনাপতি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণ একমত, যে 77টা সিট ছিল ধরে রাখতে পারেনি, লাস্টে 63তে গিয়ে পৌঁছেছে। 14 জন বিধায়ক তৃণমূলে গেছেন, চলে এসছেন, তো 63তে এসে পৌঁছেছেন। আমার যতটুকু ধারণা যে 50-এর নিচে নেমে যাবেন বিজেপি। 50-এর নিচে আছে, 50-এর উপরে যাওয়ার সম্ভাবনা নেই। ক্ষমতায় তো আসা দূরের কথা, নিজেদের 77টা সিট ধরে রাখতে পারবেন না। আচ্ছা, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন যে ভবানীপুরে তিনি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে তাকে হারাবেন। আপনি কি বলবেন? এটা দিবার স্বপ্ন।
মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার যে কোনো সিটে দাঁড়িয়ে 50,000-এরও বেশি ভোটে জেতার ক্ষমতা রাখে, এবং জেলার যে কোনো সিটে গেল। গতবারে যে শুভেন্দু অধিকারী মাত্র 1956 ভোটে জিতেছিল, তার কারণ আপনারা জানেন। তার জন্য এখানে হলদিয়াতে আন্দোলনও হয়েছে দীর্ঘ সময় ধরে। আলো নিভিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ারকে, নির্বাচন কমিশনের পাওয়ারকে কাজে লাগিয়ে নির্বাচিত হয়েছেন 1956 ভোটে। কোথায়? নন্দীগ্রামে। কোন নন্দীগ্রাম? যে নন্দীগ্রামে 2007 সাল থেকে 2020 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত ক্ষমতা দিয়ে নন্দীগ্রামকে ডেভেলপ করার চেষ্টা করেছে। কার চোখে দেখেছে? শুভেন্দু অধিকারীর চোখে দেখেছে। শুভেন্দু অধিকারী মানে অন স্পটে দাঁড়িয়ে ডেভেলপমেন্টটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা। আর সাধারণ মানুষের কাছে অনেকের ধারণা ছিল যে শুভেন্দু অধিকারী সবকিছু করছে, কিন্তু প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় এইচডিএ থেকে হলদিয়া উন্নয়ন পর্ষদ অর্থাৎ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অর্থ, নন্দীগ্রামে রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন কিছু হয়েছে। রাজ্য থেকে বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে ডেভেলপ হয়েছে, জেলা পরিষদের মাধ্যমে ডেভেলপ হয়েছে। সেটা কিছু সাধারণ মানুষের, নন্দীগ্রামের মানুষের কাছে মনে হয় যে শুভেন্দু অধিকারী করেছে, কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল বলে এবং সেই তৃণমূলের শক্তিকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শক্তি দিয়েছেন বলে হয়েছে, এটা সাধারণ অনেক মানুষের কাছে ভুল ব্যাখ্যা গিয়েছে। শুভেন্দু অধিকারী ভুল ব্যাখ্যা করেছেন। সর্বোপরি একটা কমিউনাল তাস খেলেছেন, হিন্দু মুসলিম তাস খেলেছেন। আপনারা জানেন ওখানে 35% মাইনরিটি এবং 65% মেজরিটি। স্বাভাবিকভাবে মেজরিটি ভোটকে প্রভাবিত করে শুভেন্দু অধিকারী কিছুটা এগিয়েছে, কিন্তু সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। আলো নিভিয়ে জেতা হয়েছে। শুভেন্দু অধিকারী এবারে নন্দীগ্রামে দাঁড়াবেন। নন্দীগ্রামে যদি একটা সাধারণ কর্মী ওখানে দাঁড়ান, শুভেন্দু অধিকারী হারবে।